এতদিন পর ওকে দেখতে যাব, ওর সামনে কি পড়ে যাব সেই চিন্তা করতে থাকলাম। দাদিকে দুপুরে খাবার দিয়ে আমি খেতে বসলাম, কিন্তু মনের আনন্দে আজকে খাবার গলা দিয়ে নামছে না। অল্প কয়টা খেয়ে রুমে গিয়ে রিমনের সুতার আংটিটা বের করলাম। কাল সকাল এটা পরবো, কিন্তু আংটির ডিজাইন করব কেমনে? আমি তো আঁকতে পারি না, তাই বসে বসে চেষ্টা করতে লাগলাম, কিন্তু হচ্ছে না। কয়েকবার চেষ্টা করার পর আবার মুছে ফেলেছি। ভাবছি বসে বসে আবার চেষ্টা করব। এখন কোন জামা পরবো সেগুলো দেখতে লাগলাম। একবার ভাবছি জামা পরবো, আবার ভাবছি শাড়ি পরবো। কোনটা রেখে কোনটা পরবো ঠিক করতে পারছিলাম না। তাই হাতে কয়েন নিয়ে টস দিতে লাগলাম। শাপলা উঠলে শাড়ি আর মানুষ উঠলে জামা। প্রথমবার মানুষ উঠলো, কিন্তু মন মানে না। আবার টস দিলাম, তখনও মানুষ উঠলো। এবার শেষে যা উঠে তাই হবে। 3বারের সময় শাপলা উঠলো, তাই শাড়ি পরবো ফাইনাল করলাম। এখন যাই বাইরে গিয়ে দেখি দাদি গাড়ি ঠিক করলো নাকি। আমি রুম থেকে বাইর হব, দাদিও আমার রুমে ঢুকছিল কানে ফোন নিয়ে। এসে আমাকে জিজ্ঞেস করলো, তোর মামারা কয় ভাই বোন? আমি বললাম, কেন কি হয়েছে? দাদি বলল, প্রকাশের বাবা ফোন দিছে, নে তুই কথা বল। আমি ফোন কানে নিয়ে সালাম দিলাম। উনি সালামের উত্তর নিয়ে বলল, আরিন তোমার মামারা কয় ভাই বোন? আমি বললাম 2 ভাই 3 বোন। তখন আবার জিজ্ঞেস করলো, তোমার ভাইয়ের নাম কি? আমি বললাম মাহির। প্রকাশের আব্বু সাইডে কার জানি বলতেছে। মাহির 2 মিনিট কার সাথে জানি কথা বলে আমাকে বলল, আরিন আমি একটু পরে ফোন দিচ্ছি। এই বলে প্রকাশের বাবা ফোন কেটে দিল। 10 মিনিট পর আবার ফোন দিল, আমি রিসিভ করলাম। তখন বলল, তোমার দাদির কাছে দাও। আমি ফোন দাদির কাছে দিলাম। তখন ওনারা কথা বলতে লাগলো। কিছু একটা বুঝতে পারছিলাম। আমার নানুর বাড়ির খবর পাওয়া গেছে। দাদি প্রকাশের বাবাকে বলল, আমি একটু পর আপনাকে জানাচ্ছি। দাদু ফোন কেটে দিয়ে বলল, আরিন তোর নানির বাড়ি খোঁজ পাওয়া গেছে। প্রকাশের বাবা বলল, কাল ওখানে যেতে। আমরা কাল গেলে পরের দিন আমাদের সাথে ওরা ঢাকা চলে আসবে। আমি বললাম, দাদি না, কাল অন্য কোথাও না, কাল আমরা পাবনা যাচ্ছি। প্রকাশের বাবাকে বলে দেন ওনারা একদিন অপেক্ষা করতে, না হয় কাল রাতেই যাব। আগে আমরা রিমনের সাথে দেখা করব। দাদি বলল, ঠিক আছে তাহলে এটাই বলে দিই। দাদি প্রকাশের বাবাকে ফোন দিয়ে বলল, কাল সকালে না, আমরা কাল রাতেই আসবো। সকালে অরিনের নানার বাড়ি গিয়ে দেখা করে পরে সবাই চলে আসবো। প্রকাশের বাবা বলল, ঠিক আছে তাহলে আমরা বাড়ি চলে যাই, কাল আপনাদের নিয়ে এখানে আসবো। প্রকাশের বাবার সাথে কথা বলা শেষ করে দাদি আমাকে জিজ্ঞেস করলো, কি করবি এখন? ওদের কিন্তু বলে দিছি। আমি দাদিকে বললাম, কিছু করতে হবে না, গাড়ি ঠিক করেছো নাকি? দাদি বলল, হ্যাঁ করেছি। ড্রাইভার বলল, সকাল সকাল যাওয়ার জন্য, না হয় ঢাকা থেকে বের হতে নাকি টাইম লাগবে। আমি বললাম, কয়টায় রেডি হবো দাদি? দাদি বলল, 6টায় হলে ভালো হয়। আমি বললাম, ঠিক আছে। দাদি চলে গেলে আমি তার রুমে বিছানায় বসে রইলাম। মনে যে আনন্দটা ছিল সেটা এখন নাই। ভাবতে লাগলাম, এত বছর পর মা নামে সেই মানুষটার সাথে দেখা করতে হবে। কেমনে তার চেহারার দিকে তাকাবো? তার জন্য আমার বাবাকে হারাইছি, কেমনে ক্ষমা করব তাকে? তারপরও যাব আমার আদরের ভাইয়ের জন্য। আমি আমার ভাইকে সাথে করে নিয়ে আসবো। বাবার এত সম্পত্তি পড়ে আছে, এগুলো তার। এখন সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে রিমনের সাথে দেখা করব। এখন যাই, গিয়ে রাতে রান্না করে নেই, তারপর সব গুছিয়ে নিব। আমি সব চিন্তা ভাবনা বাদ দিয়ে রান্না করতে লাগলাম। এখন তো প্রকাশের জন্য রান্না করা লাগবে, কিন্তু কাল সকালে সে কি খাবে? এখনো তো বাসায় আসলো না, সন্ধ্যা হয়ে গেল। ভাবছি রান্না শেষ করে দাদিকে দিয়ে প্রকাশকে ফোন দেওয়াবো। রান্না শেষ করেই দাদিকে নাম্বারটা দিলাম প্রকাশকে ফোন দিতে, কিন্তু প্রকাশ রিসিভ করছে না। 2বার ফোন দিছে, একবারও রিসিভ করলো না। দাদি বলতেছে, প্রকাশ তো বাড়িতেই, ওরে নিয়ে গেলে কেমন হয়? আমি বললাম, না, ওরে নেওয়ার দরকার নেই। দাদি বলল, না নিয়ে যাব, ওখান থেকে সরাসরি ওদের বাড়ি চলে যাব। ওদের বাড়ি যাব, ওরে না নিয়ে গেলে কেমন দেখায় না? দাদি আমার কথা শুনলো না, প্রকাশকে নাকি সাথে নিয়ে যাবে। দাদি যখন খেতে বসলো তখন প্রকাশ ফোন দিল। প্রকাশ নাকি গাড়িতে, তাই ফোন ধরতে পারেনি। এখন বাসার কাছেই আছে, একটু পর বাসায় চলে আসবে। দাদি খাবার খেয়ে প্রকাশের জন্য বসে রইল। প্রকাশ আসলে কথা বলে তারপর ঘুমাতে যাবে। একটু পরেই প্রকাশ বাসায় এসে তার রুমে চলে গেছে সরাসরি। আমি দাদিকে বললাম, ডাক্তার সাহেব তো বাসায় আসলো, এসেই ওনার রুমে চলে গেছে। দাদি বলল, ডাক দিয়ে নিচে আসতে। আমি বললাম, পারবো না, তুমি ডাক দাও। দাদি বলল, থাক, বসে থাকি, খাবারের জন্য তো আসবে, তখন কথা বলে নিব। আমি বুঝতে পারছি দাদি এখন প্রকাশের সাথে কথা না বলে এখান থেকে যাবে না। তাই আমি নিজেই গেলাম উপরে গিয়ে দরজা নক দিলাম। প্রকাশ কোনো সাড়া দিচ্ছে প্রকাশ কোনো সাড়া দিচ্ছে না। তাই আবার নিচে এসে রইলাম। দাদিকে বললাম, ওনাকে ডেকে আসলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। দাদি বলল, হয়তো গোসল করে বাইরে থেকে এসেছে। আমি মনে মনে বলতে লাগলাম, একদমই সত্যি কথা, গার্লফ্রেন্ডের সাথে ছিল, গোসল তো করতেই হবে। কিছুক্ষণ পর প্রকাশ নিচে নামলো, চুলগুলো ভিজা ছিল। দাদি ঠিকই বলেছে, সে গোসল করছিল, তাই আমার ডাক শুনতে পাইনি। আমি প্রকাশকে খাবার দিলাম। দাদি বসে বসে প্রকাশের সাথে কথা বলছে। আগামীকাল আমাদের সাথে যেতে বলেছে প্রকাশকে। এতদিন প্রকাশ জানতো না এই বাড়ির ছেলে যে পাগলা গারোতে থাকে। দাদির মুখে শুনে প্রকাশ বলল, আমাকে আগে কেন বলেননি? ওখানে তো আমাদের মেডিকেল টিম আছে। দাদি বলল, তাইলে তো ভালোই হবে। তারপর তাদের বাড়িতে যাওয়ার কারণ বলল। প্রকাশ বলল, ঠিক আছে, কাল কখন যাবেন? দাদি বলল, সকাল 6টার দিকে বের হব। প্রকাশ বলল, ঠিক আছে, আমি রেডি থাকবো।
আর যদি সজাগ না পাই তাহলে আরিনকে বললেন আমাকে একটু ডেকে দিতে। আমি বললাম 5টায় ডেকে দিবনি। এই কথা শুনে আমার দিকে এমনভাবে তাকালো, তারপর বলল থাক, ডাকতে হবে না, আমি এলান দিয়ে রাখবো। শরীর যে টায়ার্ড, সজাগ পাবো নাকি? আমি বললাম শরীর দুর্বল হলে যেতে হবে না, আমরা একাই যাব। এখন আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। প্রকাশের খাবার শেষ হওয়ার পর সে চলে গেছে, দাদিও তার রুমে চলে গেছে। আমিও খাবার শেষ করে রুমে এসে দরজা লাগিয়ে দিলাম। আবার চেষ্টা করতে লাগলাম, হাতে আংটি আঁকার অবশেষে একটু হয়েছে। তার উপর সুতাটা বেঁধে রেখেছি। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আজকে আমার জীবনের সব থেকে আনন্দের দিন মনে হচ্ছে। তাড়াতাড়ি রুটি বানিয়ে টেবিলে দিয়ে রাখলাম। আমিও নাস্তা বানানোর সময় খেয়ে নিয়েছি। টেবিলে নাস্তা দিয়ে আমি দাদিকে বললাম নাস্তা রেডি, খেয়ে রেডি হয়ে নাও তাড়াতাড়ি। দাদি সজাগই ছিল। আমি রুমে গিয়ে শাড়ি পরে রেডি হয়ে গেলাম। এখনো দাদি রেডি হয়নি। এদিকে দারোয়ান বলে গেছে গাড়ি নাকি বাইরে দাঁড়িয়ে আছে। প্রকাশকেও দেখছি না। দূর, এদের কোনো টাইমের ঠিক নেই। একটু পর দুজনেই আসলো। নাস্তা খেয়ে আমাকে শাড়ি পরা দেখে প্রকাশ বলল আরিন তুমি রেডি হয়ে গেছো? এবার রেগে গিয়ে বললাম ঢং না করে তাড়াতাড়ি নাস্তা খেয়ে নিন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। ওরা চুপচাপ নাস্তা খেয়ে সব গুছিয়ে গাড়িতে উঠলো। প্রকাশ সামনে, আমি আর দাদি পিছনে বসলাম। আমার হাতে একটা খাবারের বক্স ছিল। আমি দাদিকে না জানিয়ে রিমনের জন্য মাংস আর রুটি নিয়ে নিলাম। এই খাবার রিমনের অনেক পছন্দ। তারপরও রাস্তায় গাড়ি থামিয়ে রিমনের জন্য কিছু ফল কিনে নিলাম। এত সকালে বের হলাম, তারপরও রাস্তায় জ্যামের জন্য ঢাকা থেকে বের হতে 2 ঘন্টা লাগছে। অনেকটা পথ পেরিয়ে অবশেষে আমরা পাবনায় পৌঁছালাম। রাস্তার মধ্যেই ডাক্তারকে ফোন দেওয়া হয়েছিল। ডাক্তার যেহেতু রিমনের বাবার সাথে ভালো সম্পর্ক, তাই উনি গেটে দাঁড়িয়েছিল। আমি গাড়ি থেকে নেমে ডাক্তারের সাথে ওয়েটিং রুমে গিয়ে বসলাম। ডাক্তার বাইরে গেল, আমাদের বলল একটু বসার জন্য। আমরা অপেক্ষা করতে থাকলাম। একটু পর ডাক্তার এসে বলল একজন একজন করে দেখা করার জন্য। তখন আমি বললাম এখানে তো আমাদের দুজনকে ছাড়া রিমনের পরিচিত না। প্রকাশ একা গেলে তো ওরে চিনবে না, দাদির সাথে প্রকাশকে যেতে দেন। ডাক্তার বলল ঠিক আছে। দাদি আর প্রকাশ দুজন মিলে ডাক্তারের সাথে গেল। আর আমিও চাইছিলাম একা কথা বলতে রিমনের সাথে। আমার মনের আশা পূর্ণ হলো। আমি একাই যাব। ওরা আসলে 35 মিনিট অপেক্ষায় ছিলাম। এই 35 মিনিট আমার কাছে যে কত সময় মনে হলো তা বোঝাতে পারবো না। ওরা আসার পর ডাক্তার আমাকে নিয়ে গেল। আমি খাবারের বক্সটা হাতে নিয়ে ডাক্তারের পিছনে পিছনে যেতে লাগলাম। ডাক্তার আমাকে রিমনের কাছে রেখে চলে আসলো। আর 25 মিনিট সময় দিয়ে গেল। আমি গিয়ে রিমনের সাথে দাঁড়ালাম। ওর দাঁড়িয়ে থাকার স্টাইল দেখে চোখে পানি চলে আসলো। সে আগের মতোই। আমি চোখ মুছে রিমনকে ডাক দিলাম। রিমন মাথা নিচু করে রাখলো। আমি বললাম মাথা নিচু কেন, এদিকে তাকান। কিন্তু সে আমার কথা শুনেই মুখ ঘুরিয়ে নিছে। অনেকবার বলার পরেও সে আমার দিকে তাকায় না। শেষে রাগ করে বললাম রিমন আমি কিন্তু রেগে যাচ্ছি। তখন সে আমার দিকে তাকালো। ওর চোখগুলো ভিজে ছিল। সে কান্না করতেছিল। এই মুহূর্তে ওরে কি বলবো বুঝতে পারছি না। শুধু বললাম কথা বলেন, আপনার কথা শোনার ভাগ্য আমার এখনো হয়নি। আপনি যে কথা বলতে পারেন আমার বাবা বলেছে, প্লিজ চুপ করে থাকবেন না, কথা বলেন। রিমন অন্যদিকে ঘুরে গিয়ে বলল ছেলেটা ভালোই, ব্যবহারও ভালো। পরীক্ষার পর দেরি করো না, বিয়ে করে নিও। এত বছর অপেক্ষা করলাম রিমনের কথা শোনার জন্য, আর সে আমাকে তার প্রথম বয়স এটা কি শুনাইলো। আমি রিমনকে বললাম কি বলেন এসব, আমি কেন বিয়ে করতে যাব? এসব কথা কে বলেছে আপনাকে? সে আমার কথায় জবাব না দিয়ে বলতে লাগলো সেই ছোট সময় থেকে আপনাকে আমার পরিবার বড় করেছে। তাদের একটা অধিকার আছে তোমার উপর, দয়া করে তাদের মনে কষ্ট দিবে না। ওনার কথা শুনে আমি বললাম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেন, সময় বেশি নাই। এখানে আপনার আর কোনো কথা শুনবো না, আমি বলবো আপনি শুনবেন। এদিকে তাকান, আপনাকে আমার হাতে খাওয়াবো, হা করেন। আমি রুটি আর মাংসের টুকরা হাতে নিয়ে রিমনের দিকে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু সে আমার দিকে তাকায় না। তখন আমি আবার বললাম রিমন